দেবো আমরা, এটা কি জানেন? কত স্থানে কত স্থানে কিসের কাজ করে গ্লুকোলাক্সাসিলিন, মানে কোন ক্ষততে দেবো বা কী কারণে দেবো এটা জানেন? ইনফেকশন হলে তো সব ধরনের অ্যান্টিবায়োটিক দেওয়া যায়, কোন অ্যান্টিবায়োটিক কোন জায়গায় দেবো সেটা কি একটা ধারণা আছে? না না কোন অ্যান্টিবায়োটিক আমার জ্বর হলে গ্লুকোলাক্সাসিলিন দিতে পারবো না? না বাইরে যদি কত হয় কত স্থানে আমি গ্লুকোলাক্সাসিলিন কি আমি নিউমোনিয়া দিতে পারবো? দিতে পারবো না। কেন? এরপরে হচ্ছে গ্লুকোলাক্সাসিলিন তাহলে কিসে দিতে পারবো আমরা? কত না না দেড় বাইরের অংশে যদি কোনো ক্ষত দেখা যায় তখন দিতে হবে। ইনফেকশন আমি কিছু জিনিস আজকাল শিখা দিই, বেসিক জিনিস, যে বেসিক জিনিস এগুলো সারা জীবন কাজে লাগবে, মনে রাখবে, ঠিক আছে? এই অ্যান্টিবায়োটিক এগুলো পরে আগে বেসিক জিনিস শিখতে হবে। ওটা না ওই বোর্ড দেখাচ্ছিল আগে, বোর্ডটা হলো স্পেসিফিক সেটা পুলিশ নাকি? হ্যাঁ। আবার হচ্ছে ব্যাকটেরিয়া শিখতে হবে। আগে ব্যাকটেরিয়া হচ্ছে গ্রাম পজিটিভ আছে, কিছু গ্রাম নেগেটিভ আছে। বেশি হয়ে গেছে, সাইকেল বেশি হয়ে গেছে। ঠিক আছে এবার ব্যাকটেরিয়া হচ্ছে হলো গ্রাম পজিটিভ আছে, গ্রাম নেগেটিভ, ঠিক আছে? ব্যাকটেরিয়া হলো দুই ধরনের আছে, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, কিছু আছে গ্রাম নেগেটিভ। আমরা এইভাবে আরো ক্লাসিফিকেশন করানো হয়েছে, ঠিক আছে? গ্রাম পজিটিভ কারা কারা, গ্রাম নেগেটিভ কারা কারা, এটা নিয়ে আমার একটা ধারণা নেই। পজিটিভ, এই পজিটিভ ব্যাকটেরিয়া আর নেগেটিভ ব্যাকটেরিয়া, ঠিক আছে? গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া হচ্ছে হলো আপনার স্ট্রেপ্টোকক্কাস, স্টেফাইলোকক্কাস, এগুলো জাস্ট মুখস্থ করার জন্য না, জাস্ট জেনে রাখেন, পরে আমি রোগের ডিজাইন করলে বুঝতে পারবেন না। গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ। গ্রাম পজিটিভ গুলো হচ্ছে হলো আপনার স্ট্রেপ্টোকক্কাস, স্টেফাইলোকক্কাস, এগুলো হলো গ্রাম পজিটিভ, ঠিক আছে? আর গ্রাম নেগেটিভ হচ্ছে টাইফয়েড, ঠিক আছে? টাইফয়েড আছে, ইকোলাই আছে, এগুলো হলো গ্রাম নেগেটিভ। কিছু কিছু ব্যাকটেরিয়া, প্রত্যেকটা ব্যাকটেরিয়াকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ থেকে, ঠিক আছে? এবার গ্রাম পজিটিভ যে ব্যাকটেরিয়াগুলো, এগুলো হলো সাধারণত স্কিন ডিজিজ বেশি করে বা পুষ করে। আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াগুলো হচ্ছে শরীরের ভিতরে রোগ তৈরি করে, ঠিক আছে? যেমন শরীরের ভিতরে যেমন ইউটিআই, ইউটিআই হলো ইশিয়া কলাই, ই কলাই নামে একটা রোগ জীবাণু ধরে হয়, এটা হলো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, ঠিক আছে? আর গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া হলো স্কিনে ইনফেকশন হয়, যেরকম চামড়ায় বুজ হয়, ঠিক আছে? চামড়ায় বুজ হয়, স্কিনে কোনো সমস্যা হয়, সেটা হলো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া দিয়ে হয়, ঠিক আছে? আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া দিয়ে হয় এবং টাইফয়েড, টাইফয়েড হলো একটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, এটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া না। এটা কি বুঝতে পারছেন কম বেশি? যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া হলো পরিবেশে ঘুরে বেড়ায় বেশিরভাগই, এবং সেটা বাতাসে ঘুরে বেশি, এবং যেটা স্কিনে ইনফেকশন করে, রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন করে, স্ট্রেপ্টোকক্কাস, স্টেফাইলোকক্কাস, এই ধরনের যে ব্যাকটেরিয়াগুলো হলো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। আর নেগেটিভ ব্যাকটেরিয়া হলো যে ব্যাকটেরিয়াগুলো শরীরের ভিতরে যে ইনফেকশন করে, এবং এটা বিভিন্ন পরিবেশের মধ্যে ছড়াতে পারে, যেরকম পানির মাধ্যমে ছড়াতে পারে, খাবারের মাধ্যমে ছড়াতে পারে, ফেব্রুয়ারি ছড়াতে পারে, অনেক কিছু ভাবে ছড়াতে পারে। মানে যা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া কখনো স্কিন ইনফেকশন করবে না, এটা শরীরের ভিতরে ইনফেকশন করবে, ঠিক আছে? তাহলে করোনা হচ্ছে গ্রাম নেগেটিভ পজিটিভ কিছুই না, হলো ভাইরাস, ঠিক আছে? এটা হলো ব্যাকটেরিয়া। ডেঙ্গুটা ডেঙ্গু ব্যাকটেরিয়া, তাহলে ব্যাকটেরিয়ার মধ্যে হচ্ছে আমরা কিন্তু ব্যাকটেরিয়া পড়াচ্ছি। ডেঙ্গু হচ্ছে, ডেঙ্গু কি? ডেঙ্গু একটা ব্যাকটেরিয়া না ভাইরাস? সংক্রামক। আগে বুঝতে হবে আমাদের রোগের এবার আসতে হবে রোগের ক্লাসিফিকেশনে, এই ব্যাকটেরিয়া ভাইরাস পড়ে। এটা খুলনা পর্যন্ত গেলাম, তারপর খুলনা, এখন যদি আপনি বলেন খুলনায় চিনি না, ডাক বাংলা কোন জায়গায়, বুঝতে পেরেছেন? ডাক বাংলা কোন জায়গায়, খুলনায় চিনি না ভালো করে, তাই না? আগে তো খুলনা চিনতে হবে, তারপরে ডাক বাংলা, তারপরে ময়লাপুতার মোড়, তারপরে হচ্ছে শিববাড়ির মোড় মন্ডে। খুলনায় একদিন গেলে তো বোঝা যাবে না। তাহলে আগে আমার বুঝতে হবে যে সংক্রমণ রোগ কিভাবে হয়। সংক্রমণ হলো প্রথমে ধরা হয় ব্যাকটেরিয়া, এই দিয়ে হয় 1 নাম্বার। 2 নাম্বার হয় কি বলে ভাইরাস। 3 নাম্বার হচ্ছে প্রোটোজোয়া,
প্রোটোজোয়া। আর 4 নাম্বার হচ্ছে প্রোটোজোয়ার মধ্যে সবগুলো বাদে এই তিনটে রোগ জীবাণু দিয়েই আমাদের শরীরে রোগ আক্রমণ হয়, ঠিক আছে? কিছু আছে ব্যাকটেরিয়া, কিছু আছে ভাইরাস, আর কিছু আছে প্রোটোজোয়া। এইবারে ব্যাকটেরিয়া কোনগুলো? ব্যাকটেরিয়া তো আমরা জানি, ব্যাকটেরিয়া কি কি? এরকম বললাম না যে স্কিনের উপরে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, তাহলে এই দুই ধরনের ব্যাকটেরিয়া আছে এবং ব্যাকটেরিয়া অনেক রোগ করে, ঠিক আছে? এবার কিছু আছে ভাইরাস। ভাইরাস হলো কি? করোনা কি ভাইরাস, ঠিক আছে? করোনা কি ব্যাকটেরিয়ার ভিতরে, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, ঠিক আছে? তারপরে এইডস ভাইরাস, হেপাটাইটিস ভাইরাস, ঠিক আছে? এইভাবে ভাইরাসের অনেক রোগ জীবাণু আছে, এইটা দিয়ে এই গ্রুপটা দিয়ে আমাদের শরীরে আক্রমণ করে। আর একটা হচ্ছে প্রোটোজোয়া। প্রোটোজোয়ার মধ্যে কি কি আছে? অ্যামিবা হচ্ছে হলো যেরকম আমাশা হয়, আমাশা কিন্তু প্রোটোজোয়া। ফাঙ্গাস, আমাদের এই যে গায়ে তো ফাঙ্গাস ইনফেকশন হয় না, এটাও কিন্তু একটা প্রোটোজোয়া। তাহলে বুঝা গেছে? তাহলে এই তিন শ্রেণীর রোগ জীবাণু দ্বারা আমাদের শরীরে রোগ আক্রমণ করে। একটা গ্রুপ আছে হলো ব্যাকটেরিয়া, একটা গ্রুপ আছে ভাইরাস, একটা গ্রুপ আছে প্রোটোজোয়া। আর প্রোটোজোয়ার মধ্যে তো আমরা অনেক কিছু আছে, বললাম না অ্যামিবা আছে। অ্যামিবা মানে ডিসেন্ট্রি যেগুলো হয়, রক্ত আমাশা বা সাদা আমাশা যেগুলো হয়, সাদা আমাশা যেগুলো হয়, রক্ত আমাশা কিন্তু আবার ব্যাকটেরিয়া দিয়ে হয়, ভাইরাস দিয়ে হয় না। আবার কিছু আমাশা আছে ভাইরাস দিয়ে হয়, যেরকম নীল যে পায়খানা হয় না বাচ্চাদের, এখানে ছোট বাচ্চাদের হলো ভাইরাল ডিসেন্ট্রি হয়, ঠিক আছে? ব্যাসিলারি ডিসেন্ট্রি, ওই যে ডিসেন্ট্রি বলে ওটা ভাইরাসের কারণে সোজা কথা রক্ত আমাশা, মানে এই যে বাচ্চাদের হয় না যে 1-2 বছরের বাচ্চারা নীল ধরনের পায়খানা করে, ওটা কিন্তু একটা ভাইরাস ইনফেকশন এবং ওটা কিন্তু সাধারণত হলো 14 দিন পর্যন্ত থাকে। ভাইরাস ইনফেকশন এবার যদি আমি বলি সব ক্ষেত্রে ভাইরাস ব্যাকটেরিয়া তো একটা মানে একটা আলোচনা করি, তাহলে আমার হচ্ছে বেসিক্যালি তো কথাবার্তা শিখে গেল ব্যাকটেরিয়া, ভাইরাস আর প্রোটোজোয়া। এবার হচ্ছে ব্যাকটেরিয়া এই গ্রুপটাকে আমরা হচ্ছে সবচেয়ে বেশি হাইলাইট করি। কেন হাইলাইট করি? কারণ ব্যাকটেরিয়া মারার জন্য ওষুধগুলো আমরা তৈরি করা হয়েছে, কিন্তু ভাইরাস প্রোটোজোয়া মারার জন্য ওষুধ তৈরি হয়েছে, কিন্তু ভাইরাস মারার জন্য স্পেসিফিক ওষুধ তৈরি হয়নি, ঠিক আছে? এবং তাহলে যে জিনিসের পরে ওষুধ তৈরি হয়েছে তাহলে সেই জিনিসের পরে আমাদের সস্তাটা বেশি হবে, সেই জিনিসের মধ্যে ক্লাসিফিকেশনটা অনেক বেশি জানতে হবে, অনেক বেশি শিখতে হবে, ডিপলি নলেজ ওইটার পরে নিতে হবে যে জিনিসগুলো আমরা তৈরি করতে পারছি, তাই না? আর ভাইরাসের পরে তো অ্যাকচুয়ালি ভাইরাসের কোনো ওষুধ মারার ওষুধ তৈরি হয়নি পৃথিবীতে, যা তৈরি হয়েছে সেটা কোনো কতটা সাকসেসফুল সেটাও কোনো বিস্তারিত আলোচনা করা হয়নি। এর মধ্যে অনেক কাহিনী আছে, যেরকম ভাইরাসের হচ্ছে খুব র্যাপিডলি ছড়ায়, ঠিক আছে? ব্যাকটেরিয়ার আবার বংশ বিস্তারের সিস্টেম আছে, মানে 1টা থেকে 2টা হবে, 2টা থেকে 4টা হবে, 4টা থেকে 8টা হবে, এরকম ভাবে একটা সেল আকারে ছড়ায় ব্যাকটেরিয়া। তার মানে কেউ যদি ব্যাকটেরিয়া দিয়ে জ্বর আসে তাহলে আজকে জ্বর আসছে, কালকে একটু বেশি হবে, তারপর দিন বেশি হবে, তারপর দিন আস্তে আস্তে বেশি হবে, তাই না? গ্রাজুয়ালি আস্তে আস্তে বাড়তে থাকে। আর যদি কেউ ভাইরাস হয় তাহলে ভাইরাস আছে একটা সাইডে, মানে কথার কথা আবার একটুক্ষণ করে 61টা, তারপরে হলো 5000 হয়ে গেছে, তাহলে একদম খুব দ্রুত র্যাপিড আকারে ভাইরাসটা ছড়াতে পারে, তাই না? পরিবেশে এরকম ভাইরাস খুব র্যাপিড আকারে, এই কিন্তু করোনা ভাইরাস আমার একটা ভয় হয়ে যায়। আজকের করোনা ভাইরাসের এর একটু আমার আক্রমণ আছে, আমার কাছে গেলে এর কাছে গেল খুব দ্রুত ছড়ায় ফেলে। কেন? এটা র্যাপিডলি বাতাসে ছড়াতে পারে এবং শরীরের মধ্যে যায়ও এরকম র্যাপিডলি ছড়ায়। এবার কাহিনী আছে, আবার অনেক কিছু কাহিনী আছে। প্রোটোজোয়া সাধারণত হলো কোনো মাধ্যম লাগে, কোনো প্রোটোজোয়া ঢোকার মাধ্যম থেকে, যেরকম কোনো খাবারের সাথে যদি প্রোটোজোয়া থাকে সেটা আমাদের শরীরে ঢুকে যায়, যেরকম অ্যামিডি ডিসেন্ট্রি হয় না, সাদা আমাশা যেটা বলে, ঠিক আছে? এটা বাইরে থেকে কোনো একটা অ্যামিবা খেয়ে ফেলেছি আমি, তাই আমার মানে মিশে যায় আমাদের ইন্ডাস্ট্রি যায় অ্যামিবা হচ্ছে বাসা বাঁধছে, ওইখানে যাই আমরা আমাশা তৈরি করে, ঠিক আছে? এবারে হচ্ছে হলো তাহলে কম বেশি বোঝা ফাঙ্গাস হচ্ছে কেউ ফাঙ্গাস আছে সেখান থেকে কন্ট্যাক্ট হয়ে বা যে কোনো ভাবে কন্ট্যাকশন হয়ে বা অপরিষ্কার থেকে বাইরে থেকে রোগ জীবাণু, এখানে ফাঙ্গাসের রোগ জীবাণু পড়ে ওখানে ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে, এটা কোনো না কোনো ভাবে ছড়াচ্ছে, মানে যেটা বাইরে থেকে কোনো একটা মাধ্যম দিয়ে ছড়াচ্ছে, সবগুলোই বাইরে থেকে ছড়াবে, তার মধ্যে একটা ছড়ানোর সিস্টেম হলো একভাবে। এবার ব্যাকটেরিয়া হলো খুব আস্তে আস্তেই করে, আর ভাইরাস হলো দ্রুত ছড়ায়, আর ফাঙ্গাস অতটা খারাপ না, মানে এটা জীবনহানি হতে পারে এরকম খুব রেয়ার। আমাদের বেশি হলো ব্যাকটেরিয়া ভাইরাস নিয়ে হলো চিন্তা ভাবনা করতে। এর মধ্যে আরেকটা কি ব্যাকটেরিয়া যে জিনিসটা আমরা বলতেছি, আমাদের যে অ্যান্টিবায়োটিকটা যেটা বলতেছি, এই অ্যান্টিবায়োটিকটা কি জানেন?
এই অ্যান্টিবায়োটিকটা হলো ব্যাকটেরিয়া মারার ওষুধ। এটা কিন্তু কোনো ভাইরাস মারার ওষুধ না, কোনো প্রোটোজোয়া মারার ওষুধ না। তার মানে কি শুধুমাত্র ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করবে এই অ্যান্টিবায়োটিক। আমরা বলি না অ্যান্টিবায়োটিক, অ্যান্টিবায়োটিক অ্যান্টি ব্যাকটেরিয়া ওষুধ, মানে ব্যাকটেরিয়া মারার কাজ করবে। কিন্তু এই করোনা ভাইরাসের ক্ষেত্রে কোনো অ্যান্টিবায়োটিকের কোনো কাজ নেই, গ্লুকোলাক্সাসিনের কাজ নেই, অ্যাজিথ্রোমাইসিনের কাজ নেই, কোনো সিপ্রোফ্লক্সাসিনের কাজ নেই, সেফিক্সিমের কাজ নেই, সেফ্রোডিনের কোনো কাজ নেই। কারণ এটি তো ব্যাকটেরিয়া মারার ওষুধ, ভাইরাস মারার তো ওষুধ। ঠিক আছে, ভাইরাস মারার ওষুধ পৃথিবীতে ওইভাবে স্পেসিফিক আবিষ্কার করতে পারেনি, যে কোনো ভাইরাস মারার ওষুধ। এইবার ব্যাকটেরিয়ার বিচার আছে। ব্যাকটেরিয়া যেরকম দ্রুত খারাপও হয় না, আর একবার খারাপ হলে কিন্তু তার থেকে ভালো করে নিয়ে আসাও কষ্ট করে। আর ভাইরাস হলো সৃষ্টিকর্তা প্রদত্ত জিনিসটা, এটা 14 দিনের মাথায় যে কোনো ভাইরাস শরীরে ঢোকে এবং 14 দিনের মধ্যে সে যদি বেঁচে থাকলে থাকবে, আর নাহলে মরে গেলে চলে যাবে। বুঝতে পেরেছেন? এটা অটো ইমিউনিটির সাথে যুদ্ধ করে। যে কোনো ভাইরাস শরীরের ভিতরে ঢুকে আমাদের প্রোটেক্টিভ মেকানিজম যেগুলো আছে তার সাথে যুদ্ধ করে যদি বডি বেঁচে থাকতে পারে, বেঁচে থাকে, তাহলে বডি কিল ব্যাকটেরিয়ার জব। ঠিক আছে, আর যদি না ব্যাকটেরিয়া, মানে এটা কোনো ওষুধে কাজ করে না, ওষুধের জন্য কোনো কাজ নেই। যেরকম ভাইরাল ফিভার হয়, আমাদের সিকেল পক্স হয় না, আমাদের যে পক্স হয়, এই পক্সে কি আমরা কি কোনো ওষুধ খাই নাকি? এমনি কমিয়ে দেয়। আবার এই দেখা যাচ্ছে যে এরকম ভাইরাস যে ইনফেকশন আছে, এগুলো সাধারণত ধরা হয় 14 দিনের মধ্যে শরীরের মধ্যে ঢুকবে এবং ঢুকে 14 দিনের মধ্যে নয় মারা যাবে এবং 14 দিনের মধ্যে ভালো হয়ে যাবে। তো বেশিরভাগই ভালো হয়ে যায়। বেশিরভাগই ভাইরাস ইনফেকশন ভালো হয়ে যায়, ভাইরাসটা এত খারাপ না। কিন্তু এই ইদানিং এই করোনা ভাইরাসটা হলো বেশ খারাপ। ঠিক আছে, এর আগে পরে কোনো ভাইরাস এত কাণ্ডলীলা দেখায়, খুব কম ভাইরাস দেখাইছে। এক সময় একটা সার্স ভাইরাস, মার্স ভাইরাস, এগুলো মিলে এক সময় দেখাইছিল 1920 সালের দিকে। ঠিক আছে, 100 বছর আগে। এখন যাক, সেগুলো তো অনেক আগের কথা, কিন্তু তারপরে কোনো ভাইরাস এরকম কাণ্ডলীলা দেখায়নি। এই জন্য ভাইরাসকে আমরা অত ভয় পাই না। পক্স হলে কি অত ভয় পাই? মরে যাবে না, পক্স একটা ভাইরাস, ওটা 14 দিনের মধ্যে ঢোকে, 14 দিনের মধ্যে ভালো হয়ে চলে যায়। ঠিক আছে, হ্যাঁ, প্রোটেকশন পাবেন। কিন্তু স্পেসিফিক বলা যায় না ভ্যাকসিন হইছে বিধায় আপনি করোনা ওয়ার্ডে যে ডিউটি করেন, আপনার কোনো মাস্ক নেবেন না, কিছু লাগবে। তার মানে কি 100% কি বললাম আমি, ভাইরাস মারার কোনো ওষুধ 100% তৈরি হয়নি পৃথিবীতে। আমি আপনাদের একটা কথা বলছি, কিন্তু ব্যাকটেরিয়া মারার ওষুধ তৈরি হয়েছে। আমি কিন্তু বেসিক ধারণাগুলো দিচ্ছি, আমি কিন্তু অন্য কিছু আলোচনা করতেছি। কারণ আগে খুলনা চিনি, তারপরে খুলনার মধ্যে ডাক বাংলা চিনি করে। এরপরে হচ্ছে এগুলো কিন্তু খুব প্রয়োজনীয় কথাবার্তা, এগুলো কিন্তু বেস কথাবার্তা। এগুলো বই পুস্তকে কোনো জায়গায় লেখাও থাকবে না, পাবে না। বেস না হলে কিন্তু গাছের গোড়া যদি শক্ত না হয়, তাহলে কিন্তু আগায় যায়, কোনো কিছু থাকে না। বুঝতে পারছেন? শুধু গ্লুকোলাক্সাসিন করলাম, ডোজ করালাম, গ্লুকোলাক্সাসিন আবার কারিকুলাম করে গভর্নমেন্ট করোনা হিসেবে গ্লুকোলাক্সাসিন কাজ করে না, এটা তো গ্লুকোলাম। কিন্তু আপনি তো বেস, তার মানে কি বেস দুর্বল। ঠিক আছে, আর আপনি কোনোদিন পাবেন যে করোনা ভাইরাসে কি গ্লুকোলাক্সাসিনের কাজ আছে কিনা? কি না, অ্যাজিথ্রোমাইসিনের কাজ আছে কিনা? মেরাফেনামের কাজ আছে কিনা? সেফটি এজুকেশনের কাজ আছে কিনা? হবে না, তো কাজ আছে, অন্য সিস্টেমে কাজ আছে, সেটা আমি বললাম, সেটাও বলবো। ঠিক আছে, ভাইরাস আর ব্যাকটেরিয়া নিয়ে পড়াতে গেলে এরকম 50 ক্লাস নিতে হবে, তারপরে শেষ হবে। এবার গেল, মানে এর ওই শাখা পোশাকা ঢুকতে চুলির মতন হয়ে গেছে। চুলকি মাথায় এক ক্লাস থাকে, হাজার কোটি গুণে বাড়া গেল। এরপরে হচ্ছে তাহলে ভাইরাস হলো অটো শরীরের মধ্যে ঢোকে, আবার অটোই কিন্তু এর শরীরের মেকানিজমের সাথে যুদ্ধ করে যদি টিকে থাকতে পারে থাকে, না থাকলে মারা যায়। প্রোটোজোয়া কিন্তু অত খারাপ না, খারাপ কিন্তু মারা গেলে চলে যায়। ঠিক আছে, আমাকে 14 দিন পরে হয়, বহু বছর পরে দিয়ে একটা বড় কিছু আছে। আমি একটু ক্লাস নিচ্ছি, পরে কথা বলতেছি। ঠিক আছে, আপনি ঘন্টাখানিক পরে ফোন দেবেন। ক্যান্সার একটা ভাইরাস না, ক্যান্সার আলাদা, ভাইরাস হলো ব্যাকটেরিয়া, ক্যান্সার সম্পূর্ণ আলাদা, সেটা আলাদা, সেটা। এবার গেল, তাহলে আমাদের হচ্ছে এরপরে যেগুলো আছে, অ্যামিবা আছে বা ফাঙ্গাল ইনফেকশন আছে, এগুলো হচ্ছে প্রোটোজোয়া দিয়ে হয়, এগুলো অত শরীরে ক্ষতি করে, খুব রেয়ার, মানে এতে মারা যায় কম। ঠিক আছে, এই জন্য এতে কিছু কিছু ওষুধ তৈরি করা হয়েছে এবং যে ওষুধগুলো আমাদের প্রয়োগ করলে মোটামুটি একটা লেভেলে চলে যায় এবং এটা হচ্ছে এত কোনো খারাপ কিছু করে না শরীরে, এই জন্য এটা নিয়ে আমরা অত বেশি চিন্তা করি না। এরপরে হচ্ছে হলো, তাহলে আমরা কি বুঝছি মানে অ্যান্টিবায়োটিকটা কোন জায়গায় কাজ করবে? ব্যাকটেরিয়া করে কাজ করবে। এরপরে গেল ভাইরাস নিয়ে কি একটা বলতে চাচ্ছিলাম, বলে গেলাম। এরপরে
ব্যাকটেরিয়ারে ধরা হচ্ছে হলো দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো গ্রাম পজিটিভ আর নেগেটিভ। ব্যাকটেরিয়া, এরপরে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া দিয়ে হলো স্কিন এবং পুজ এই যে তৈরি করে, এগুলো হলো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। আর শরীরের ভিতরে যেগুলো ইনফেকশন করে সেগুলো হলো নেগেটিভ ব্যাকটেরিয়া। কম্পারেটিভলি নেগেটিভ ব্যাকটেরিয়া বেশি খারাপ পজিটিভ ব্যাকটেরিয়া থেকে, ঠিক আছে, খারাপ বেশি, এবং যেটা শরীরের ভিতরে রোগ করে গেল। এরপরে কি কি ওষুধ, এবার পজিটিভ দিয়ে কি কি হয় সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। সেটা পজিটিভ নিয়ে বেশি কিছু হয় না, যে শ্বাসনালীতে ইনফেকশন হতে পারে, আর হতে পারে চামড়া যেগুলো মানে ক্যান্সারে যায়, এখানে পুজ হয়, কেটে গেলে বাইরে রোগ জীবাণু পড়ে গেলে পুজ হয়, এগুলো গ্রাম পজিটিভ দিয়ে। একটা ফোড়া, ঠিক আছে, ওই ফোড়া হয়, এগুলো হলো গ্রাম পজিটিভ, মানে চামড়া যে ইনফেকশনগুলো এগুলো হলো গ্রাম পজিটিভ দিয়ে হয়। আর নেগেটিভ গুলো হয় শরীরের ভিতরে, যেরকম টাইফয়েড, তারপরে হচ্ছে প্রস্রাবে ইনফেকশন, এরকম অনেক রোগ জীবাণু যেগুলো মানে অনেক রোগ হয়, যেগুলো হলো গ্রাম নেগেটিভ। তাহলে এগুলো তো শরীরের উপরের ভাবে হয় না, ভিতরে হয়। তাহলে ভিতরে বললাম শর্টকাটের কথা, ভিতরে যে রোগ জীবাণুগুলো বেশিরভাগ থাকে, ওই পজিটিভ থাকবে না এরকম কোনো কনফার্ম না, তবে গ্রাম নেগেটিভ দিয়ে বেশি হবে। এরপরে গেল, তাহলে আমার গ্রাম পজিটিভের পরে কোন কোন ওষুধ কাজ করে সেটাই আমার জানতে হবে, ঠিক আছে। গ্রাম পজিটিভের পরে গ্রাম পজিটিভের পরে কোন কোন অ্যান্টিবায়োটিক কাজ করে। প্রথম নাম্বার হচ্ছে ফ্লুকোলাক্সাসিন, দুই নাম্বার হচ্ছে সেট্রাইড, তিন নাম্বার হচ্ছে ক্লিন্ডামাইসিন, চার নাম্বার হচ্ছে সেফুরোক্সিন, এইগুলো হচ্ছে গ্রাম পজিটিভের ভাবে কাজ করে, ঠিক আছে। তাহলে ফ্লুকোলাক্সাসিন, সেফ্রাডিন, ক্লিন্ডামাইসিন, সেফুরোক্সিন, এইগুলো হচ্ছে গ্রাম পজিটিভের ভাবে কাজ করে। শেষে সেফুরোক্সিন, CEFUROXIN, এবার গ্রাম নেগেটিভের পরে এই চারটে সর্বোচ্চ কভারেজ দেয় গ্রাম পজিটিভের পরে। এবার গ্রাম নেগেটিভের পরে কাজ দেয় হচ্ছে সিপ্রোফ্লক্সাসিন, যেগুলো আমরা হরেশ্বরে ব্যবহার করতেছি এইগুলোই লিখতেছি, এর বাইরে অনেক কিছু আছে যেগুলো আমার জানার দরকার নেই, লেখার দরকার নেই। সিপ্রোফ্লক্সাসিন, দুই নাম্বার হচ্ছে অ্যাজিথ্রোমাইসিন, তিন নাম্বার হচ্ছে আমরা নরমাল কি ব্যবহার করি, সিপ্রোফ্লক্সাসিন ব্যবহার করি, অ্যাজিথ্রোমাইসিন, সেফ্রাডিন, ওই সেফিকজিন, তারপরে হচ্ছে হলো তারপরে ব্যবহার হয় না, এই জন্য আমাদের লিখে লাভ নেই। এখন হাসপাতালে সাপ্লাই পাওয়া যায়, তারপরে বাইরে কোনো ডাক্তার রেজিস্ট্রেশন করে না, লেখা ঠিক আছে, খুব রেয়ার। মক্সিফ্লোক্সাসিন, তারপরে হচ্ছে এগুলোই কমন ব্যবহার করা হয়। তাহলে আমরা স্যার যে কোনো একটা ব্যবহার করতে চাই, যে কোনো একটা। তাহলে গ্রাম নেগেটিভে তাহলে আমার এবার কথা আছে, যেরকম কেউ যদি টাইফয়েড হয় তাহলে আমরা কি ওষুধ দেবো? টাইফয়েডে কি বলেছি, গ্রাম পজিটিভ না নেগেটিভ? গ্রাম নেগেটিভ। তাহলে গ্রাম নেগেটিভে আমি টাইফয়েড হলে কি ফ্লুকোলাক্সাসিন দেবো? না। ক্লিন্ডামাইসিন দেবো? না। টাইফয়েড হলে আমার এই ওষুধের যে কোনো একটা ওষুধ দিয়ে আমার চিকিৎসা করতে হবে। তার মধ্যে ফার্স্ট চয়েস ছিল সিপ্রোফ্লক্সাসিন, ওই পুস্তকে সব জায়গায় বলে, কিন্তু এখন সিপ্রোফ্লক্সাসিন রেজিস্ট্যান্স হওয়ার কারণে সিপ্রোফ্লক্সাসিন আর টাইফয়েডের ব্যবহার করা হয় না।
মানে চিকিৎসায় ব্যবহার করা হয়। তাহলে 2 নাম্বার হচ্ছে অ্যাজিথ্রোমাইসিন দিয়ে দিতে পারি, সেফিক্সিন দিয়ে দিতে পারি, মক্সাফ্লোক্সাসিন দিয়ে অ্যামোক্সিসিলিন দিয়ে টাইফয়েডের চিকিৎসা হয় না, অ্যামোক্সিসিলিনের নামে। ঠিক আছে, তাহলে এই চারটে দিয়ে যে কোনো একটাই চিকিৎসা করতে পারি। এখন প্রস্রাবে যদি কেউ ইনফেকশন হয় তাহলে আমার কি করতে হবে? এইগুলো দিয়ে করতে হবে। তবে এখানে একটা কথা আছে, এই যে লাস্টে দেখেন আমি একটা কথা লিখছিলাম সেফুরাবজিম। এই সেফুরাবজিম ওষুধটা গ্রাম পজিটিভ নেগেটিভে দুটোই সমান কভারেজ আছে। ঠিক আছে, এখানে আপনি সেফুরাবজিমও দিতে পারেন 5 নাম্বার। ওইখানে যে শেষে দেখেন সেফুরাবজিম লিখেছেন, এই সেফুরাবজিম ওষুধ হলো এমন একটা ওষুধ এই গ্রাম পজিটিভ নেগেটিভ দুটোই কভারেজ আছে, দুই পাশে দুই হাত সমানই চলে। ঠিক আছে, দুইটাতে কাজ করে, দুইটা কাজ করে। এখানে গ্রাম নেগেটিভও দেওয়া যেতে পারে, গ্রাম পজিটিভও দেওয়া যেতে পারে। তার মানে টেলিফেটে গেলেও সেফুরাবজিম দেওয়া যেতে পারে, আর প্রস্রাব ইনফেকশনের সেফুরাবজিম দিয়ে ট্রিটমেন্ট করা যেতে পারে, বা টাইফয়েডও করা যেতে পারে। সেফটি একজন হলো সেফিকজিমের হলো ইনজেকশন ফর্ম হলো সেফটি একজন। এই সেফিকজিমের ইনজেকশন ফর্ম একই জিনিস। এই সেফিকজিমটা বলবো হলো মুখে, আর ইনজেকশন যদি কেউ দেয় তাহলে সেফটি একজন হয়ে যাবে। হাসপাতালে যারা ভর্তি করবো সেদের দেবো সেফটি একজন। কথা বোঝা যাচ্ছে? এই যে 3 নাম্বার যে সেফিকজিম দিছি, সেফিকজিম হলো মুখের ওষুধের নাম হলো সেফিকজিম, ইনজেকশনের নাম হলো সেফটি একজন। ঠিক আছে, যদি হাসপাতালে সাধারণত আপনার চেম্বারে তো সেফটি একজন ইনজেকশন ব্যবহার কম করবো, এই জন্য আমি সেফটি একজন লিখিনি। যে এই 3 নাম্বার ওষুধটার ইনজেকশন নাম হলো সেফটি একজন, ফার্স্ট জেনারেশন অফ সেফালোস্পিরিন গ্রুপ, সেফটি একজন আর সেফিকজিম। তাহলে যাক, আমরা যেগুলো বলছি এগুলো কি বোঝা গেছে? এইবার কি আমার রোগ নিয়ে এই করতে হবে যে কোন ধরনের রোগ হয়েছে, কি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া দিয়ে আক্রমণ হয়েছে না গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া দিয়ে আক্রমণ হয়েছে। ঠিক আছে, তার মানে কি আমার যদি হাত পা কেটে যায় তাহলে কি অ্যান্টিবায়োটিক দেবো আমরা? ওই মলাক্সিলিন দিতে পারি, আরেকটা কি দিতে পারি? সেফ্রাডিন দিতে পারি, ক্লিন্ডামাইসিন দিতে পারি, আর সেফুরাবজিম দিতে পারি, তাই তো? এই আর যদি দেখা যাচ্ছে কেউ জ্বর আইছে তাহলে কি গ্লুকোজ দেব? হ্যাঁ, তাকে অ্যাজিথ্রোমাইসিন দিতে পারি, সিপ্রোফ্লক্সাসিন দিতে পারি, সেফিকজিম দিতে পারি, বা মক্সিফ্লোক্সাসিন দিতে পারি, বা কি দিতে পারি? ঠিক আছে, এরপর কাজ করতে হ্যাঁ, তাহলে হচ্ছে তাহলে এইগুলো আমরা দিতে পারি, তাই তো? গেল। তাহলে অ্যান্টিবায়োটিকের কম বেশি প্যাটার্ন আমার তো বোঝা যায়। এরপরে আমরা প্রত্যেকটা অ্যান্টিবায়োটিক পড়ার আগে তো আমরা মিলাতে পারবো কোনটা কোন নিশের পরে কাজ করে। তাহলে ফ্লুকোলক্সাসিলিন এবার কিসে কাজ করবে এবার নিজেরা বলেন। ফোড়া চামড়ার উপরে ইনফেকশন, এগুলোতে বা রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনেও ব্যবহার করা যেতে পারে, যেরকম শ্বাস প্রশ্বাসে যেরকম এই যে দেখেন শ্বাসতন্ত্রের সংক্রমণ, নিউমোনিয়া, ফুসফুসের কি সবুজ ফোড়া। ঠিক আছে, এইগুলোতে আমরা মানে সোজা কথা বললাম যেগুলোতে পুজ হয়। তাহলে এবার কি আমার কি আর রোগ নিয়ে কি আর বেশি পড়া লাগতেছে? কোনটা কোন গ্রুপের ওষুধ তাহলে তো কম বেশি আমরা তো সঙ্গে সঙ্গে বুঝে যাচ্ছি যে এটা। এইবার হলো ডোজ শিখতে হবে, প্রত্যেকটা ওষুধের কতক্ষণ পরপর দেওয়া হয় এটা কিন্তু একটা সিস্টেম আছে। ঠিক আছে, যেরকম ফ্লুকোলক্সাসিলিন সবসময় মনে করবেন 6 আওয়ারলি 6 ঘন্টা পরপর। আর প্রত্যেকটা ওষুধে অ্যান্টিবায়োটিক যেটা ব্যাকটেরিয়া মারার ওষুধ সেটা সবসময় মাথায় রাখবেন হলো 5-7-10 5-7-10 এই কয়দিন হলো ডোজ মেইনত। টাইফয়েড বাদে, টাইফয়েড হলো 14 দিনের ডোজ, টাইফয়েড এক্সেপশনাল টাইফয়েডের রোগ জীবাণু বাদে সব রোগ জীবাণু মারার জন্য আমরা 5-7-10 দিনের অ্যান্টিবায়োটিক ডোজ ব্যবহার করব। যদি কোনো জায়গায় কম ইনফেকশন হয় তাহলে সেক্ষেত্রে আমরা 5 দিন। হ্যাঁ, তাহলে টাইফয়েড এক্সেপশনাল টাইফয়েড হলো সবসময় অ্যান্টিবায়োটিকের ডোজ হলো 14 দিন। তাহলে আমাদের নরমাল যদি কেউ হালকা পাতলা একটা ছোটখাটো ফুড়া হয়েছে বা একটু হাত পা কেটে গেছে, একটা স্টিচ লাগছে বা একটু ড্রেসিং লাগছে, তাহলে সেক্ষেত্রে আমরা 5 দিনের ডোজ ব্যবহার করবো সব অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে। দুনিয়া যত অ্যান্টিবায়োটিক আছে, আমি কিন্তু ফ্লুকোলক্সাসিলিনের কথা বলতে চাই না। কি ফ্লুকোলক্সাসিলিন, কি সিপ্রোফ্লক্সাসিন, কি সেফ্রাডিন, সব ওষুধের ক্ষেত্রে আমরা কম ইনফেকশনের ক্ষেত্রে 5 দিন, মাঝারি ইনফেকশনের ক্ষেত্রে 7 দিন, আর বেশি হলে 10 দিন। তবে 7 দিন হলো লেটেস্ট, এই 7 দিন মাঝেরটা এটা হলো লেটেস্ট ধরা হয়। ঠিক আছে, এই জন্য আমরা লিখে দিই না সেফ্রাডিন যে কোনো ওষুধ লিখে দেন না 7 দিন লিখে দিই যে অ্যান্টিবায়োটিক 7 দিন খাবেন, এর কম খাবেন না। কেন 7 দিন আছে কথাটা কি বোঝা গেছে?
যে 5 দিন 7 দিন 10 দিন এই যে কোনো মেয়াদে দেওয়া যেতে পারে। তার মধ্যে 5 দিন হচ্ছে হলো কম ইনফেকশনে দেবো, 7 দিন হচ্ছে সবচেয়ে লেটেস্ট, আর 10 দিন হলে অনেক বেশি ইনফেকশন দিয়ে যাবে, সে জায়গায় 10 দিন দেওয়া। এটা কি সব মানে অ্যান্টিবায়োটিকের সব ক্ষেত্রে একই গ্রাম পজিটিভ আমরা কতদিন গ্রাম পজিটিভ নেগেটিভ যা হয় অ্যান্টিবায়োটিকের ডোজ হলো 5 দিন 7 দিন 10 দিন, আমরা 7 দিন ব্যবহার করি। শুধু এক্সেপশনাল টাইফয়েডের ক্ষেত্রে আমরা 14 দিন অ্যান্টিবায়োটিক দেবো। ঠিক আছে, টাইফয়েডের রোগ জীবাণুটা একটু বেশি খারাপ, তাই জন্য 14 দিন পর্যন্ত দিতে হয় অ্যান্টিবায়োটিকটা। তাহলে অ্যান্টিবায়োটিকের ডোজ কয় দিন হবে সেটা নিয়ে কি আর কনফিউশন আছে? কয় দিন হবে, কয়বার হবে এটা কিন্তু না, বার বলিনি, দিন বলছি। তাহলে যে প্রেসক্রিপশনে অবশ্যই আমরা শেষে দিনটা তাহলে ফিক্সড করে বলেছি যে 5 দিনও দিতে পারি, 7 দিনও দিতে পারি, 10 দিনও দিতে পারি। কেউ যদি বলে যে অমুক অ্যান্টিবায়োটিক 10 দিন খান, তাহলে এটা কি ভুল না সঠিক? সঠিক। টাইফয়েডের ক্ষেত্রে 14 দিন যদি অ্যান্টিবায়োটিক ব্যবহার করে, এটা সঠিক না ভুল? সঠিক। অবশ্যই সঠিক। 14 দিনের কম দিলে টাইফয়েডের রোগ জীবাণু মারা যাবে না। স্যার এটা খাওয়ার পরে খাওয়ার অ্যান্টিবায়োটিকের এবার প্রশ্ন দেখেন কত প্রশ্ন আসছে স্যার। আমি বলছিলাম ছিলেন স্যার, বলেন 6 ঘন্টা পর পরে। আমি বলেছি কয়বার দিতে হবে সেটা নিয়ে আমি কোনো কথা বলিনি, আমি বলেছি কত দিন দিতে হবে। অ্যান্টিবায়োটিক হলো বার আর দিন দেওয়া হয় না, কতবার ডোজ কিভাবে আসে, বার আর দিন, কয়দিন খেতে হবে। যেরকম কোনো ওষুধ আছে দিনে 2 বার করে 7 দিন, তাহলে এবার বোঝা গেছে দিন, আমি বলেছি দিন, আর বারটা বুঝেছো, বার মানে কয়বার করে খেতে হবে, দিনে বোঝা গেছে দিনে কয়বার, সেটা নিয়ে আমি আলোচনা করিনি। একটা অ্যান্টিবায়োটিক এক একভাবে দেওয়া হয়, কোনোটা 6 ঘন্টা পর পর দেওয়া হয়, কোনোটা ডেইলি 1 বার করে দেওয়া হয়, কোনোবার 3 বার করে দেওয়া হয়, কোনোবার 2 বার করে দেওয়া হয়। সেটা হলো ওই অ্যান্টিবায়োটিকের উপরে বৈশিষ্ট্যের উপরে নির্ভর করে, কিন্তু কয়দিন দিতে হবে সেটা তো আমরা জেনে গেলাম। সব অ্যান্টিবায়োটিক ওই অ্যান্টিবায়োটিকরা ওই ওষুধ সম্পর্কে আগে বিস্তারিত জানতে হবে। হ্যাঁ জেনে, কিন্তু দিন তো আমি জেনে গেলাম 5 দিন বা 7 দিন বা 10 দিন দিতে হবে গেল। এরপরে কি বলছে, অ্যান্টিবায়োটিক কখন দিতে হবে, খাওয়ার আগে না পরে না খাওয়ার মাঝখানে? অবশ্যই অ্যান্টিবায়োটিকের ডোজ হচ্ছে খাওয়ার আগে আগে আগে, আর না হলে 5 ঘন্টা পরে খাওয়ার আগে। ঠিক আছে, এটা হলো বেস্ট রেজাল্টের জন্য। কিন্তু আমরা বলি কি খাওয়ার যে কোনো, আমরা ওইভাবে কোনো ডাক্তার লিখে দেয় না, অনেক ডাক্তার খাওয়ার পরে লিখে দেয়, অনেক ডাক্তার হচ্ছে খাওয়ার আগে লিখে দেয় এক এক সময়, কিন্তু অবশ্যই অ্যান্টিবায়োটিকের ডোজ হবে খাওয়ার আগে বা খাওয়ার 2 ঘন্টা পর। বুঝতে পারছেন? স্যার এই ধরনের ওষুধ ব্যবহার করতে গেলে সেটা কোনো গ্যাসের বড়ি দেওয়া লাগবে কি না? অ্যান্টিবায়োটিকের জন্য কোনো গ্যাসের বড়ি নেই, লাগে না, যদি তার অ্যাসিডিটি কোনো সমস্যা না থাকে। থাকলে দেবেন, থাকলে দেওয়া দিয়ে দেবেন, অসুবিধা নেই, তবে অ্যান্টিবায়োটিকে কোনো অ্যাসিডিটি হয় না গেল। এরপরে এক এক অ্যান্টিবায়োটিক এক এক রকমের, যেরকম ফ্লুকোলক্সাসিলিন, এটা সবসময় 6 ঘন্টা পর পর, 6 ঘন্টা পর পর, তাহলে 6 ঘন্টা পর পর 7 দিন দিতে হবে। তাহলে ডোজটা কিভাবে লিখতে হবে, যদি কোনো রোগীর হাত পা কেটে আসে তাহলে ক্যাপসুল অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে, ক্যাপসুল ফ্লুকোলক্স 500। এটা কয়বার ডোজ বললাম? 6 ঘন্টা পর পর, 4 বার ডোজ। কয়দিন দিতে হবে? 7 দিন। 5 দিনও দেওয়া যাবে, 7 দিনও দেওয়া যাবে, 10 দিনও দেওয়া যাবে। তাহলে ওষুধ দিতে হবে কয়টা? 28টা। তাহলে আমার একটা কাটা কাটা রোগী আসলে কিভাবে লিখবো? ক্যাপসুল ফ্লুকোলক্স বাজারের নাম। 6 ঘন্টা পর পর নিচে লিখেও দিতে পারি আমরা বাংলায়, 6 ঘন্টা পর পর, কারণ বাঙালি তো বোঝে না। 6 ঘন্টা পর পর 7 দিন। খাওয়ার পূর্বে 6 ঘন্টা পর পর তো, খাওয়ার আগে পরে ওইভাবে নিয়ন্ত্রণ করতে পারবে না, মানুষ তো 4 বার খায় না। ঠিক আছে, জমে যেভাবে বাড়ে সেইভাবে খেতে হবে, খাওয়ার আগে পরে তো ওইভাবে মেনটেন করা যায় না, এবং সেক্ষেত্রে হলো ওষুধের ডোজটা টাইমে মেনটেন করা যায় না। 6টার ওষুধ 9টায় না খেয়ে বলে গেল। এরপরে তাহলে একটা কাটাফাটা রুগী আসলে তাহলে আমরা কি দেবো? অ্যান্টিবায়োটিক হিসেবে ফ্লুকোলক্সাসিলিন দেবো। এর সাথে ব্যথা আছে, তুই সাথে একটা ব্যথার ওষুধ দেবো, একটা গ্যাসের ওষুধ দেবো, একটা ঘা শুকানোর জন্য একটা সিবিট দিলাম, যাতে তাড়াতাড়ি শুকায়। এই তো ওষুধ শেষ, এই তো কাটাফাটা চিকিৎসা শেষ। এর বাইরে আর কি, এটা পুরো অপারেশন করার পরে কি দেবো? আমরা ফ্লুকোলক্সাসিলিন দেবো, সাথে একটা ব্যথার ওষুধ দেবো, একটা গ্যাসের ওষুধ দেবো, ঘা শুকানোর জন্য একটা সিবিট দেবো, রেগুলার ড্রেসিং দেবো। চিকিৎসা কিন্তু অনেক জটিল কিছু না, জানলে অনেক সুবিধা, কিন্তু প্যাটার্নে না বললে কিন্তু অনেক জটিল জিনিস, হাতড়ায় মুক্তি আছে। বুঝতে পেরেছেন? কয়টা বাজে? 3:52 গেল। তাহলে আমরা এরপরে এই বৃষ্টি হচ্ছে নি? হ্যাঁ হচ্ছে যে হচ্ছে স্যার, গুড়ি গুড়ি হচ্ছে স্যার। আজকে আর ঠান্ডা গেল।
স্যার এই যে প্রফিলাক্সিন হুম স্যার এই অ্যাক্সিডেন্টে রোগীর ক্ষেত্রেও কি দেওয়া যাবে? হ্যাঁ চামড়া যদি চাই অবশ্যই দেওয়া যাবে এরপরে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে মানে যারা প্রাপ্তবয়স্ক বলতে হচ্ছে পূর্ণবয়স্কদের ক্ষেত্রে আমরা 500 মিলিগ্রাম করে দেবো, ঠিক আছে? আড়াইশো 500 আর না বেশি মানে আমি বৃষ্টিতে তাহলে এইবার হচ্ছে এই ওষুধের ফ্লুকোলক্সাসিলিন আমরা বয়স্ক মানুষদের ক্ষেত্রে মানে অ্যাডাল্ট বলতে বুঝতেই পারছেন 12 বছরের উপরে হলে সাধারণত আমরা অ্যাডাল্ট বলা হয়। অ্যাডাল্টের ক্ষেত্রে 500 মিলিগ্রাম করে দেব 12 পরের থেকে। আর যেরকম যারা খেতে পারে কারা 7 বছরের থেকে 12 বছরের বাচ্চারা খেতে পারে সাধারণত, মানে 7 বয়স যারা ওভার হয়ে গেছে এই বাচ্চারা কিন্তু ক্যাপসুল গিলে খেতে পারে, এটা সিরাপ দেওয়া যাবে না। এক্ষেত্রে হলো তাহলে ক্যাপসুল দিতে গেলে 250 পাওয়ারের ক্যাপসুল দেবো, কিন্তু ডোজ সেই 6 ঘন্টা পর পর, ডোজ একই। আর বাচ্চাদের ক্ষেত্রে হলো সিরাপ দেবো, এটা হলো 12.5 মাত্রায় সিরাপ দেবো, মানে 1 চামচে আসলে 125 আর 1 চামচ ফ্লুকোলক্সাসিলিন সিরাপে আছে হলো 125 মিলিগ্রাম। 25 মানে দেখেন কতগুলো সিস্টেম দেখেন, একটা আছে 500, একটা হলো তার অর্ধেক, তাহলে কত 250, আর একটা হলো তার অর্ধেক কত 125, তাহলে 1 চামচ আছে 125, মানে বাচ্চাদের ক্ষেত্রে 1 চামচ ব্যবহার করলো তাতে আছে 125, আর বড়দের ক্ষেত্রে হলো 500, তার নিচে যারা বাচ্চারা গিলে খেতে পারে তাদের আমরা 250 করে দেবো, মানে কারণ 8 বছর থেকে 12 বছরের বাচ্চারা গিলে খেতে পারে তাদের সাধারণত 250 করে দেবো। আর যদি বিশাল স্বাস্থ্যগ্রস্ত হয় তাহলে 500 দেওয়া লাগতে পারে। আর সবসময় বলেছি ওষুধের ডোজ হলো সবসময় তার দৈহিক ওজনের উপরে নির্ভর করে, বয়সের থেকে, ঠিক আছে? আর বাচ্চাদের ক্ষেত্রে হলো পার কেজি বডি ওয়েটে 12.5 আকারে হিসেব করে দেবো, তাহলে 12.5 মিলিগ্রাম, 12.5 মিলিগ্রাম যদি 10 কেজি কোনো বাচ্চা হয় তাহলে কত দেবো 125 মিলিগ্রাম পার ডোজ কোন 6 ঘন্টা পর পর দেবো। তাহলে বিষয়টা কি বুঝা গেছে? এক ডোজে হলো 12.5, একটা বাচ্চা যদি 10 কেজি ওজন হয়, ধরেন 1 বছরের বাচ্চার কত 10 কেজি ওজন না, তো 10 কেজি ওজন হলে তাই দিয়ে 12.5টা দিয়ে গুণ দিলাম, তাহলে হলো কত 125 হলো না? তাহলে এক ডোজে দেবো তাহলে 1 চামচ করে, তাহলে 1 বছরের একটা বাচ্চা বা 1.5 বছরের বাচ্চা যদি 10 কেজি ওজন হয় তাহলে 1 চামচে থাকে হলো 125, সেই 1 চামচ করে দেবো 6 ঘন্টা পর। বোঝা গেছে? এইবারে ডোজ হিসেব করতে হয়। আর একটা জিনিস হলো সবসময় একটা কমন ডোজের একটা হিসেব আস্তে আস্তে হয়ে যাবে যখন প্র্যাকটিস করবেন, যে 1 বছরে সাধারণত 1 থেকে 1.5 বছর বা 2 বছরের বাচ্চাদের হলে 1 চামচ সাধারণত থাকে, এবং 1 বছর 1.5 বছর 2 বছরের উপরে গেলে পরে 1.5 চামচ এসে যায়, এবং তার উপরে গেলে 2 চামচ আসে, ঠিক আছে? এইভাবে প্রত্যেকটা ওষুধে দেখুন কাছাকাছি ডোজ চলে আসে। আমি হিসেব করে দেখবেন যে অন্য ওষুধের সাথে মানে এটা কিন্তু পার কেজি বডি ওয়েটে কিন্তু সব ওষুধের ডিফারেন্স ডোজ, কিন্তু তারপরে কমান হিসেব করে দেখবেন যে কাছাকাছি ডোজ চলে আসে, বুঝতে পারছেন? তাহলে ফ্লুকোলক্সাসিলিন সম্পর্কে শেষ হলো। এরপরে কি আছে? সেফালাক্সিন কোনো কাজে লাগবে না, ঠিক আছে? এটা পড়ার দরকার নেই, ব্যবহারও করা হয় না। সেফালাক্সিন বাজারের নাম কি দিছে? সেফালিন আপনার ব্যবহার করা হয় না, যেটা ব্যবহার করা হয় সেফ্রাডিন। সেফ্রাডিন হচ্ছে এরকম ওই যে, তাহলে সেফ্রাডিন কি ওষুধ?
অ্যান্টিবায়োটিক প্রথমত হলো অ্যান্টিবায়োটিক, তারপরে দ্বিতীয় কথা গ্রাম পজিটিভ না নেগেটিভের উপরে কাজ করে, পজিটিভের উপরে কাজ করে, তাই না? তাহলে আমরা এটা কাটাফাটায় দিতে পারি, পুঁজির ক্ষেত্রে দিতে পারি, বা দেহের বাইরে যদি কোনো জখম হয় তাহলে সেক্ষেত্রে আমরা দিতে পারি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, সেফরাডিন। তাহলে এবার সেফরাডিনের ডোজ হলো, এটা সবসময় মাথায় রাখবেন, এটার ডোজ হলো 3 বার করে, ঠিক আছে? এটার ডোজ হলো সবসময় 3 বার করে, যেরকম ক্যাপসুল লিগ্যান, সেফরাডিনের বাজারের নাম আছে লিগ্যান স্কোয়ারের 500 মিলিগ্রাম, এটা হলো ডোজ হলো 3 বার করে। আর ছোটদের ক্ষেত্রে এরকম 250 করে পাওয়া যায়। আর এটা হলো সম্ভবত পার কেজি বডি ওয়েটে, দেখতে হবে আমার কত, আর পার কেজি বডি ওয়েটে দেখার একটা ভালো সিস্টেম আমি বলি, সব ওষুধ তো মনে থাকবে না, কারণ আমরা তো সব ওষুধ নিয়ে প্র্যাকটিসও করি না। সেক্ষেত্রে হলো আপনাদের ড্রিমস নামে একটা সফটওয়্যার আছে, এই সফটওয়্যারে কারণ ধরেন এক জগতের মানুষ কিন্তু একটা জিনিস মনে রাখতে পারে, সব ওষুধ কিন্তু সব ডাক্তার মনে রাখতে পারে না। এই জন্যই কিন্তু ডোজ পার কেজি বডি ওয়েটে কতটুকু জানতে গেলে আপনাদের ড্রিমস ব্যবহার করবেন। এই ড্রিমসে আমার থেকেও বেশি, আমার তো হয়তো মনে করে বলতে হবে, কিন্তু ওখানে সব সুন্দর করে লেখা আছে পার কেজি বডি ওয়েটে এই ওষুধ এই মাত্রায় দিতে হবে। তারপর ড্রিমস DMS, তাই না? DIMS নাকি DIMS, ড্রিমস এই সফটওয়্যার নাম নেবেন, DIMS এই সফটওয়্যারে আপনি সব ওষুধ সম্পর্কে জানতে পারবেন, কয় ঘন্টা পর পর দিতে হয়, এই জন্য মাথা ব্যথা করার কোনো দরকার নেই, ঠিক আছে? আপনারা যা এখন যেরকম মাথা ব্যথা করতেছেন, এটা 6 ঘন্টা পর পর দিতে হয় না 4 ঘন্টা পর পর দিতে হয়, না হলে দিনে 2 বার দিতে হয় না 3 বার দিতে হয়, এগুলো ডোজ সম্পর্কে ওখানে বিস্তারিত আলোচনা করা আছে, ঠিক আছে? এখন বই খুলে একটা ওষুধ দেখা কিন্তু একটু লজ্জার ব্যাপার, বুঝছেন? কিন্তু ডিমস নিয়ে সাফলে এমন কোনো প্রফেসরও নেই আমি দেখছি ডিমস ব্যবহার না করেও, কারণ সব ওষুধ সবসময় ডোজ মনে থাকে না, এটা সম্ভব না কোনো মানুষের। আমার যদি এখন বলে যে ওই গ্যাটিভোলাক্সেসিন পার কেজি বডি ওয়েটে কতটুকু ডোজ, ও জীবনেও পারবে না, আমি কেন, কেউ পারবে না, ঠিক আছে? তাহলে ডিমস দেখে নিয়ে একটু, ঠিক আছে? এটা হলো সবকিছু মানে শর্টকাটে পদ্ধতি বলে দিলাম, যেটা হলো প্র্যাকটিসে। পার কেজি বডি ওয়েটে যেরকম সেফরাডিন, এগুলো কিন্তু মনে রাখা সম্ভব না, কারণ এটা ব্যবহার করা হয় না বেশি একটা, ঠিক আছে? তাহলে এটা দেখতে হবে কতটুকু পার কেজি বডি ওয়েটে, এবং সেটা গুণ দিয়ে বাচ্চার বয়স এত, ওজন এত, তাহলে বইটা গুণ কত ঘন্টা পর পর দিতে হবে সেটা আগে জানতে হবে, কয় ঘন্টা পর পর জানতে হবে, এইটা কিন্তু একটু জানিয়ে রাখতে হবে। কিন্তু পার কেজি বডি ওয়েটে কতটুকু দিতে হবে এটা আপনার একটু মুখস্থ বলতে হবে, ডিমস দেখে নিতে হবে, ঠিক আছে? গেল। এরপরে পরে হচ্ছে কি, এবার সেভিক জিম হচ্ছে হলো ইউএসপি মানে স্যার, ইউএসপি মানে কি? ইউএসপি, এটা ইউএসপি হলো ইউনাইটেড স্টেট ফার্মাকোপিয়া, ঠিক আছে? কোনোটা হচ্ছে বিপি থাকে, ব্রিটিশ ফার্মাকোপিয়া, ঠিক আছে? এটা নিয়ে আমার ওদের অত মাথায় যায়, ঠিক আছে? কারণ এটা হলো ইউনাইটেড স্টেট ফার্মাকোপিয়া, মানে ইউনাইটেড স্টেটের ফার্মাকোপিয়া, মানে তাদের ফার্মাকোলজির একটা মানে দিয়ে এটা ফর্মুলা তৈরি করা হয়, এটা নিয়ে আমার মাথায় দরকার। সেফিক জিম আমরা কিসে ব্যবহার করি বলেন? গ্রাম পজিটিভ না গ্রাম নেগেটিভে ব্যবহার করবো? গ্রাম নেগেটিভে ব্যবহার করবো, তাই না? তাহলে গ্রাম নেগেটিভ কি হতে পারে? টাইফয়েড হতে পারে, প্রস্রাবে ইনফেকশন হতে পারে, ঠিক আছে? তারপরে এই যে এখানে অনেক দেখেন, এখানে দেখেন অনেক কিছু রোগের নাম দিয়ে দিছে, হ্যাঁ? এটা গ্রাম নেগেটিভ ধরনের যে ব্যাকটেরিয়া, এই ধরনের ব্যাকটেরিয়া দিয়ে যে রোগ হয় সেটাই আমরা ব্যবহার করতে পারি। যেরকম গনোরিয়া হতে পারে, গনোরিয়া গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া একটা, ঠিক আছে? তারপরে এন্টেরিক ফিভার আমরা ব্যবহার করতে পারি। এন্টেরিক ফিভার বলতে টাইফয়েড, টাইফয়েড হলো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, এটা মনে হয় দিইনি এখানে, ঠিক আছে? তারপরে কলাই, এশিয়া কলাই, দেখেন পরের দিকে লাইনে লেখা রয়েছে, মানে প্রস্রাবে ইনফেকশন হয় যে রোগ জীবাণু দিয়ে, সেটা হলো কলাই দিয়ে হয়। তাহলে আমরা প্রস্রাবে ইনফেকশনের ক্ষেত্রে তাহলে এটা কি বোঝা গেছে? এবার সেপিক জিমের ডোজ হলো ডেইলি 2 বার করে। সেপিক জিমের ডোজ সবসময় ডেইলি 2 বার করে, ঠিক আছে? আর বাচ্চাদের ক্ষেত্রে পার কেজি বডি ওয়েট হলো 10 মিলিগ্রাম।
ক্যাপসুল সেট 3 এটা হলো 200 মিলিগ্রাম ওখানে আছে 200 আছে 400 আছে বেশি হলে 400 দেবো বডি ওয়েট যাদের অনেক বেশি এবার সেভিক জিমের ডোজ হলো 2 বার করে ঠিক আছে গেল আর এটা বাচ্চাদের ক্ষেত্রে পার কেজি বডি ওয়েট 1 চামচে থাকলে 100 মিলিগ্রাম সেটা আর পার কেজি বডি ওয়েটে দিতে হবে হলো 10 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট 10 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট তার মানে একটা বাচ্চার ওজন যদি 10 কেজি হয় তাহলে কতটুকু দেবো 100 10 কে 100 দেবো এর ক্ষেত্রে হলো সারা দিনে দেবো হলো 100 মিলিগ্রাম তার মানে হাফ চামচ করে 2 বার করে দিতে হবে যদি কোনো বাচ্চার ওজন 10 কেজি হয় তাহলে 10 কে 10 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট তো মানে 1 কেজি বডি ওয়েটে দেবো হলো 10 মিলিগ্রাম দেবো তাহলে 10 কেজির বাচ্চা হলে কত 100 মিলিগ্রাম এবং সারা দিনে দেবো হলো 100 মিলিগ্রাম তাহলে সারা দিনে 100 মিলিগ্রাম দিলে এক চামচে কত 100 মিলিগ্রাম তাহলে সারা দিনে হলো আমরা ডোজ হলো 2 বার করে তো পূরণ করতে হবে তাহলে এক চামচ হলো সারা দিনে পাবে তাহলে হাফ চামচ হাফ চামচ 2 বার করে পাবে বুঝা গেছে এইভাবে ডোজ চেক করতে এই এক চামচ খাইলে সমস্যা সমস্যা কি 20 মিলিগ্রামও পার কেজি বডি ওয়েটে আছে ফুলগুলার আসলে 100 মিলিগ্রাম রক্তমাত্রা 8 ঘন্টা পর পর 7 দিন পর্যন্ত সেপারেট ডোজ হলো 25 মিলিগ্রাম এ করে দাও তার উপরেটা দেখেন 6 থেকে 8 ঘন্টা পর পর 7 দিন পর্যন্ত 6 থেকে 8 ঘন্টা পর 8 ঘন্টা